মর্নিং এভরিওয়ান। তোমাদের আমি আমাটির পেপারটা পড়াচ্ছিলাম, ওই রেলের পথটা পড়াচ্ছিলাম। রেলের পথটা প্রায় শেষের দিকে চলছে। আজ একটু টেকনিক্যাল ফল্টের জন্য একটু দেরি হয়ে গেল, তো যাই হোক, যতক্ষণ পারছি আমি পড়িয়ে দিচ্ছি তোমাদের আমি আমাটির ভেপুর ওই রেলের পথটা পড়াচ্ছিলাম, যতদূর পর্যন্ত হয়েছে তারপর থেকে তোমাদের পড়াচ্ছি। দেখো, এই যে সে গিয়া বাহের হাত ধরিল, সান্ত্বনার সুরে বলিল, কান্দিস নে অপু। কাঁদছিল কেন? ওই যে পেজ নাম্বার তো আমার বইয়ের সঙ্গে তোমার মিলবে না। পেজ নাম্বার তোমাদের রেলের পথ দেখো, যেখানে ওই ভাইকে ও সান্ত্বনার সুরে বলছে, কাঁদিস নে অপু, আয় তোকে আমার সেই কড়িগুলো সব দিচ্ছি, আয়। চোখে কি আর ব্যথা বাড়ছে? দেখি কাপড়খানা বুঝি ছিঁড়ে ফেলেছিস। সেটা হচ্ছে যে ওই যে দলের যে বড় দলের যে চায় সেই সতু ওদের ওই মাকাল ফলগুলো নিয়ে পালিয়েছিল। বিপণী সজ্জার প্রধান উপকরণ হিসাবে যে সামনে রেখেছিল দোকানে, সেখান থেকে ওর মাকাল ফলগুলো নিয়ে পালিয়েছিল। আর অপু পিছন পিছন যাতে তার চোখে ধুলো দিয়ে দিয়েছিল, ধুলো ছুঁড়ে মেরেছিল। তার ফলে অপু চোখকে দেখতে পাচ্ছিল না। যাই হোক, দিদি এসে সেবা শুশ্রূষা করে তাকে আবার বাড়ি নিয়ে যায়। খাওয়া দাওয়ার পর দুপুরবেলা অপু কোথাও বাহির না হইয়া ঘরে থাকে। অনেক দিনের জীর্ণ পুরাতন কোঠাবাড়ির পুরাতন ঘর, জিনিসপত্র কাঠের সেকালের সিন্দুক, কটা রঙের সেকালের বেতের প্যাঁঠা, নুড়ির আলনা, জলচৌকিতে ঘর ভরানো। জলচৌকি মানে জল দেওয়া চৌকি নয়, এটা কাঠের মতো যেখানে ঘটফট রাখা হয়। এমন সব বাক্স আছে যাহা অপু কখনো খুলিতে দেখে নাই। তাতে রক্ষিত এমন সব হাঁড়ি কলসি আছে যাহার অভ্যন্তরস্থ দ্রব্য সম্বন্ধে সে সম্পূর্ণ অজ্ঞ। সব শুদ্ধ মিলিয়া ঘরটিতে পুরনো জিনিসের কেমন একটা পুরনো গন্ধ বাইর হয়। সেটা কিসের গন্ধ সে জানে না, কিন্তু তাহা যেন বহু অতীতকালের কথা মনে আনিয়া দেয়। সে অতীত দিনে সে ছিল না, কিন্তু এই কড়ির আলনা ছিল, ওই ঠাকুরদাদার বেতের ঝাঁপিটা ছিল, ওই কাঠের বড় সিন্দুকটা ছিল, ওই যে সোঁদারি গাছের মাথা বনের মধ্যে হইতে বাহির হইয়া আছে, ওই পোড়া জঙ্গলে ভরা জায়গাটাতে কাহাদের বড় চণ্ডীমণ্ডপ ছিল। আরও কত নামের কত ছেলে মেয়ে একদিন এই ভিটাতে খেলাইয়া বেড়াইতো, কোথায় তারা ছায়া হইয়া মিলাইয়া গিয়াছে কতকাল আগে। এই সব ভাবনা চিন্তা তার মনের মধ্যে উদয় হতো, যে পুরনো জিনিসপত্র রয়েছে যখন, তাহলে আগেকার দিনে মানুষ যৌন ছিল, তারা এই আমাদের মতোই তার মতোই খেলে বেড়াতো, এখান সেখান যেত, তাই না? সেগুলো রক্ষিত রয়েছে কাঠের একটা বাক্সের মধ্যে, কাঠের আলনা, হ্যাঁ, কড়ির আলনা, হ্যাঁ, কাঠের সিন্ধুক, এসব সব রয়েছে, টিনের বাক্স, সেগুলোর মধ্যে অনেক কিছু জিনিস আছে। সেগুলো তো অতীতকালের গন্ধ। তো অতীতের মানুষরাও ওদের মতোই, ছেলে মেয়ে বা বড় মানুষেরাও তারাও এখানে থাকতো, তাদের একটা স্মৃতি যেন তার মনে পড়ত। যখন সেটা ঘরে থাকে, মা ঘাটে যায়, তখন তার অত্যন্ত লোভ হয় ওই বাক্সটা, বেতের ঝাঁপিটা খুলিয়া দিনের আলোয় বাহির করিয়া পরীক্ষা করিয়া দেখে কি অদ্ভুত রহস্য উহাদের মধ্যে গুপ্ত আছে। ঘরের আড়ার সর্বোচ্চ তাকে কাঠের বড় বারকোষ মানে কাঠের থালার মতো, যেগুলো দিয়ে পুজোতে ফল দেওয়া হয়, তালপাতার পুঁথির স্তূপ ও খাতাপত্র আছে। বাবাকে জিজ্ঞাসা করিয়া জানিতে পারিয়াছিল সেগুলি তাহার ঠাকুরদাদা রামচাঁদ তর্কালঙ্ক করেন। তাহার বড় ইচ্ছা ওইগুলি যদি হাতের নাগালে ধরা দেয় তবে সে একবার নিচে নামাইয়া নাড়িয়া চাড়িয়া দেখে। একদিন বনের ধারে জানালাটায় বসে আর দুপুরবেলা সেই ছেঁড়া কাশিদাসের মহাভারত কানা লইয়া পড়ে। সে নিজেই খুব ভালো পড়িতে শিখিয়াছে, আগেকার মতো আর মুখে শুনিতে হয় না, নিজেই জলের মতো পড়িয়া যায়, অনেকটা বুঝিতেও পারে। পড়াশোনায় তাহার বুদ্ধি খুব তীক্ষ্ণ। তার বাবা তাকে মাঝে মাঝে গাঙ্গুলিবাড়ির চণ্ডীমণ্ডপে বৃদ্ধদের মজলিসে লইয়া যায়। মজলি মানে যেখানে আড্ডা ফাড্ডা বৃদ্ধরা মারে, আর মানে আড্ডা দেয়। রামায়ণ কি পাঁচালি পড়িতে দিয়া বলে, পড়ো তো বাবা, এদের একবার শুনিয়ে দাও তো। মানে ও এত সুন্দর পড়তে পারে, বাবারও এর জন্য গর্ব হয়। বৃদ্ধেরা খুব তারিফ করেন। দিনু চাটুর্যে বলেন, আর আমার নাতিটা এই তোমারই খোকারি বয়সে হবে, 2-3খানা বর্ণ পরিচয় ছিঁড়ে ফেললে বাবু, শুনলে বিশ্বাস করবে না, এখনো ভালো করে অক্ষর চিনলে না। বাপের ধারা পেয়ে বসে আছে, ওই যে কদিন আমি আছি রে বাবু, তারপর চক্ষু বুঝলেই লাঙলের মুঠো ধরতে হবে। মানে পড়াশোনা করে যে বিদ্যে অর্জন করে সে অন্য কোনো চাকরি বাকরি করবে, সেটা আর করতে পারবে না, কারণ সে পড়াশোনাই করে না, বর্ণ পরিচয় অনেক ছিঁড়ে ফেলেছে। তারপর ওই লাঙলের মুঠি ধরতে হবে। এখন বেশ আনন্দে আছে, কিন্তু পরবর্তীকালে তার অবস্থা তার বাবার মতোই হবে। পুত্রগর্ভে হরিহরের বুক ভরিয়া যায়, মনে ভাবে ও কি তোমাদের হবে, করলে তো চিরকাল সুদের কারবার, হোলামি বা গরিব, হাজার হোক পণ্ডিত বংশ তো বটে। বাবা মিথ্যে তালপাতা ভরিয়ে ফেলেননি পুঁথিলিকে, বংশে একটা ধারা দিয়েছেন, সেটা যাবে কোথায়? মানে হরিহরের বাবা একজন লেখক ছিলেন,
তিনি ওই সব তালপাতার পুঁথি পুঁথি লিখতেন। তাই বলছে বংশের একটা ধারা আছে, সেটাই যেন নাতির ওপর বর্তেছে, অর্থাৎ হরিহরের ছেলে অপুর ওপর। তবে সেটা যাবে কোথায়? তোমরা তো চিরদিন সুদের কারবার করলে, তোমাদের কি আর এরকম পড়াশোনা হবে? তাহাদের ঘরে জানলার কয়েক হাত দূরি বাড়ির পাঁচিল, পাঁচিলের ওপাশ হইতে পাঁচিলের গা ঘেঁষিয়া কি বিশাল আগাছা জঙ্গল আরম্ভ আছে। জানালায় বসে আর শুধু চোখে পড়ে সবুজ সমুদ্রের ঢেউয়ের মতো ভাট শেওড়া গাছের মাথা, এ গাছ ও গাছে দোদুল্যমান কত রকমের লতা, প্রাচীন বাঁশ ঝাড়ের শীর্ষ বয়সের ভারে যেখানে সোঁদালি বনচালতা গাছের উপর ঝুঁকিয়া পড়িয়াছে, তাহার নিচের কালো মাটির বুকে খঞ্জন পাখির নাচ, বড় গাছপালার তলায় হলুদ বনকচু কটুওলের ঘন সবুজ জঙ্গল ঠেলাঠেলি করিয়া সূর্যের আলোর দিকে মুখ ফিরাইতে প্রাণপণ চেষ্টা করিতেছে। তাহাদের বাড়ির ধার হইতে এ বন জঙ্গল একদিকে সে কুঠির মাছ, অপরদিকে নদীর ধার পর্যন্ত একটানা চলিয়া গিয়াছে। অপুর কাছে এ বন অফুরন্ত থেকে, মানে এ বনের যেন শেষ নাই, চলেই গেছে। সে দিদির সঙ্গে কত দূরে বনের মধ্যে তো বেড়াই আছে, বনের শেষ দেখিতে পায় না। শুধু এইরকম তিরাজ গাছের তলা দিয়া পথ, মোটা মোটা গুলঞ্চ লতা দুলানো থলো থলো বনচালতার ফল চারিধারে। সুড়িপথটা একটা আম বাগানে আসিয়া শেষ হয়, আবার এ গাছের ও গাছের তলা দিয়া বনকলমি নাটা কাটা ময়নাঝোপের ভিতর দিয়া চলিতে চলিতে কোথায় কোন দিকে লইয়া গিয়া ফেলিতেছে। শুধুই বন্ধুদুলের লতা কোথায় সেই ত্রিশূন্যে দোলে, প্রাচীন শিরিষ গাছের শ্যাওলা ধরা ডালের গায়ে পরগাছার ঝাড় নজরে আসে। এই বনের মধ্যে কোথায় একটা মজা পুরনো পুকুরচে আছে, তারই পারে ওই ভাঙা মন্দিরটা আছে। আজকাল যেমন পঞ্চানন্দ ঠাকুর গ্রামের দেবতা, কোনো সময়ে ওই মন্দিরের বিশালাক্ষী দেবী এইরকম ছিলেন। বনের মধ্যে একটা মন্দির আছে পুরনো, সেখানে একটা মজা পুরনো পুকুর আছে, মানে পুকুর কিন্তু মজে গেছে, মানে ভিতরে অনেক গাছপালা হয়ে গেছে, সেখানে আর জল সেরকম নেই, আগাছায় ভর্তি হয়ে গেছে। এখন যেমন পঞ্চানন্দ ঠাকুর গ্রামের দেবতা, এক একটা গ্রামে একটা গ্রাম্য দেবতা বা দেবী থাকতেন, এখন অনেক গ্রামই আছে সেই গ্রামে, কিন্তু তখন ছিল মন্দিরে বিশালাক্ষী দেবী। তিনি ছিলেন গ্রামের মজুমদার বংশের প্রতিষ্ঠাতা দেবতা। একসময় কি বিষয়ে সফল মনস্কাম হইয়া তাহারা দেবীর মন্দিরে নরবলি দেন। তার মানে একসময় কোনো একটা বিষয়ে ওই মজুমদাররা বেশ সাফল্য লাভ করেছিলেন, সফলতা পেয়েছিলেন, সেজন্য তারা খুশি হয়ে সেখানে দেবতাকে সন্তুষ্ট করার জন্য তার কাছে নরবলি দিয়েছিলেন, মানুষ বলি দিয়েছিলেন। তাতেই দেবতা রুষ্ট হইয়া স্বপ্নে জানাইয়া যান তিনি মন্দির পরিত্যাগ করিয়া চলিয়া গেলেন, আর কখনো ফিরিবেন না। সে অনেক কালের কথা, বিশালাক্ষীর পুজো হইতে দেখিয়াছে এরূপ কোনো লোক আর জীবিত নয়, বা বহুদিনের পুরনো কথা। বিশালাক্ষী দেবীর পুজো দেখেছে এমন লোক আর জীবিত নয়, তারা বয়স হয়ে মরে গেছে। বিশালাক্ষীর পুজো কেউ দেয় এরকম লোক নেই। মন্দির ভাঙিয়া চুরিয়া গিয়াছে, মন্দিরের সম্মুখের পুকুর মজিয়া ডোবায় পরিণত হইয়াছে, চারিধারে বনে ছাইয়া ফেলিয়াছে। মজুমদার বংশেও বাতি দিতে আর কেউ নেই, মজুমদার বংশে দৌহিত্র বংশীয় কেউ নেই, তাদের কোনো উত্তরাধিকারী নেই, তাদের বংশ লোপাট হয়ে গেছে। কেবল সেও অনেকদিন আগে গ্রামের স্বরূপ চক্রবর্তী ভিনগা হইতে নিমন্ত্রণ খাইয়া ফিরিতেছিলেন। সন্ধ্যার সময় নদীর ঘাটে নামিয়া আসিতে পথের ধারে দেখিলেন একটা সুন্দরী ষোড়শী মেয়ে দাঁড়াইয়া। কোথায় খেতে গিয়েছিল গ্রামের স্বরূপ চক্রবর্তী, তিনি এসে দেখেন যে বনের ধারে যেখানে লোকজনের সমাগম নেই সেইখানে একটা ষোড়শী 16 বছরে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। স্থানটি লোকালয় হতে দূরে, মানে লোকজন নেই সেখানে। সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে, পথে কেহ কোথাও নেই। এই সময় নিরালা বনের ধারে একটা অল্প বয়সী সুন্দরী মেয়েকে দেখিয়া স্বরূপ চক্রবর্তী দস্তুর মতো বিস্মিত হইলেন যে এত অন্ধকারে এই সময় লোকজনহীন জনহীন জায়গায় এরকম একটা মেয়ে এলো কোত্থেকে। তিনি অবাক হয়ে গেলেন, কিন্তু তিনি কোনো কথা কইবার পূর্বেই মেয়েটি ঈষৎ গর্বমিশ্রিত অথচ মিষ্ট স্বরে বলিল, আমি এই গ্রামের বিশালাক্ষী দেবী। গ্রামে অল্প দিনের মধ্যে ওলা ওঠার মড়ক আরম্ভ হবে। ওলা ওঠা মড়ক মানে তখনকার দিনে ওই ওলা ওঠা ছিল এক ধরনের রোগ, সেই রোগের অনেক মানুষ মারা যাবে এরকম একটা বলে গিয়েছিল। বলে দিও চতুর্দশী রাত্রে পঞ্চানন্দতলায় 108টা কুমড়ো বলি দিয়ে যেন কালী পুজো করে। ওই দেবী বলেছিলেন স্বরূপ চক্রবর্তীকে যে এই মড়ক থেকে বাঁচতে হলে পঞ্চানন্দতলায়, মানে সেরকম মড়কটা হবে না যদি ওই 108টা কুমড়ো বলি দেয়, পঞ্চানন্দতলায় কালী পুজো করে। পঞ্চানন্দ ঠাকুর গ্রামের দেবতা। কথা শেষ হইবার সঙ্গে সঙ্গে স্তম্ভিত স্বরূপ চক্রবর্তীর চোখের সামনে মেয়েটি চারিধারে শীত সন্ধ্যার কুয়াশায় ধীরে ধীরে যেন মিলাইয়া গেল। এই ঘটনার দিন কয়েক পরে সত্যিই সেবার গ্রামে ভয়ানক মড়ক দেখা দিয়েছিল। এসব গল্প কতবার অপু শুনিয়াছে। জানলার ধারে দাঁড়ালি বিশালাক্ষী ঠাকুরের কথা তাহার মনে ওঠে। দেবী বিশালাক্ষীকে একটিবার দেখিতে পাওয়া যায় না। সে বনের পথে হয়তো গুলঞ্চের লতা পাড়িতেছে, হঠাৎ সেই সময় যেন ও মনে মনে ভাবে যে স্বরূপ চক্রবর্তীকে যেমন দেখা দিয়েছিল আমাকেও দেখা দিক, তাহলে আমিও দেবীকে আমার মনস্কামনা পূর্ণ করার জন্য যা যা চাওয়ার চেয়ে নেব। তাই দেখা দেয় না কেন, তাই ঠাকুরকেও দেখা হতো। খুব সুন্দর দেখিতে রাঙা
পাড় শাড়ি পরনে, হাতে গলায় মা দুর্গার মতো ঝকমক করিতেছে হাড় আর বালা। তুমি কে? আমি অপু। তুমি বড় ভালো ছেলে, কি বর চাও? এগুলো মনে মনে ভাবে যে সত্যি যদি দেখা হতো বিশালাক্ষী দেবীর সঙ্গে, তাহলে তিনি হয়তো অপুকে এরকম প্রশ্ন করতেন, আর তার উত্তর অপু এভাবেই দিত। দুপুরবেলা কোনো কোনো দিন সে বিছানায় গিয়ে শোয়। এক একবার ঝিরঝিরে হাওয়ায় কত কি লতা পাতার তিক্ত মধুর গন্ধ ভাসিয়ে আসে। কোনো বটগাছের মাথার উপর হইতে গাংচিল টাঙিয়া ডাকে। কখনো সে ঘুমাইয়া পড়ে, বুঝিতে পারে না কখন ঘুমিয়ে গেছে, বুঝতে পারে না। ঘুমাইয়া উঠিয়া দেখে বেলা একেবারে নেই, মানে সূর্য পাটে বসেছে, আলো কমে এসেছে। জানালার বাহিরে সারা বনটায় ছায়া পড়িয়া আসিয়াছে, বাঁশ গাছের আগায় রাঙা রোদ। বাঁশ গাছ লম্বা, সূর্য ডুবে যাচ্ছে, সে আলোটা খানিকটা হয়তো বাঁশ গাছের ওই উঁচু ডালটায়, একবারে সর্ব উঁচু ডালটায় সেখানে গিয়ে পড়েছে। অপূর্ব অদ্ভুত বৈকালটা, নিবিড় ছায়া ভরা গাছপালার ধারে খেলাঘর, গুলঞ্চলতার তার টাঙানো খেজুর ডালের ঝাঁপ, বনের দিক হইতে ঠান্ডা ঠান্ডা গন্ধ বাইর হয়। রাঙা রোদটুকু জ্যাঠামশায়ের পোড়োভিটায় বাতাবি লেবু গাছের মাথায় চিকচিক করে। চকচকে বাদামি রঙের ডানাওয়ালা তেরো পাখি বনকলমি ঝোপে উড়িয়া আসিয়া বসে। তাজা মাটির গন্ধে ছেলে মানুষের জগৎ ভরপুর আনন্দে উছলিয়া ওঠে। কাহাকে সে কি করিয়া বুঝাইবে কি সে আনন্দ? তখন এই প্রকৃতির সন্তান অপু আর দুর্গা। অপু যেমন প্রকৃতিকে প্রচুর মানে ভালোবাসে, প্রকৃতির কোলে যারা মানুষ হয়েছে, প্রকৃতি যেন তাদের কোলে পিঠে গড়ে মানুষ করে তুলছেন। তাই প্রকৃতিকে সে কখনো ভুলতে পারে না। সে সব কিছুই ভাবে, এরকম করে ভাবে যে প্রকৃতির মধ্য থেকে যেন সে বেরিয়ে এসেছে। সেখানকার প্রকৃতির সমস্ত কিছু যা যা সে দেখে সেইগুলি সে গোগ্রাসে, মানুষ যেমন খাওয়ার সময় গোগ্রাসে গেলে খিদে পেলে ও সেই খিদের মতো ওই গোগ্রাসে গিলতো। তাই প্রকৃতিকে তার সবচেয়ে বেশি ভালো লাগতো। তার মনে মনে এই সব ভেবে যে ওই তেরো পাখি উঠছে, ওইটা দেখে তার আনন্দ হচ্ছে, ওই বন্ধুদুলের গন্ধ আসছে, কোনো একটা অজানা ফুলের গন্ধ বন থেকে ভেসে আসছে, বিশালাক্ষী দেবীর কথা ভাবছে বনের মধ্যে। প্রকৃতির মধ্যেই যেন সেই মন্দির, প্রকৃতির কোলে সেই মন্দির প্রতিষ্ঠিত, সেই সব ভাবে বিশালাক্ষী দেবীর সঙ্গে তার যেন কথা হচ্ছে, সে যেন তার সঙ্গে কথা বলছে, তাকে বলছে কি বর চাও, চেয়ে নাও, এরকম আর কি। এইগুলো অপু মনে মনে ভাবে, আর মনে মনে সে খুবই মজা পায়, আনন্দ পায়। কিন্তু সেই আনন্দের কথা সে কাউকে প্রকাশ করতে পারে না, কারণ বুঝিয়েও বলতে পারে না কি সেই আনন্দ। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের এই রেলের পথ অধ্যায়টা এখানেই শেষ হলো। ঠিক আছে, এখানে শেষ হলো তোমাদের রেলের পথ অধ্যায়টা। অনেক আর বাকি আছে, আরও কোশ্চেন, অনেক কোশ্চেন অ্যান্সার যেগুলো বাকি আছে সেগুলো আমি পরের দিন তোমাদের লেখাবো, পরের ক্লাসে কোশ্চেন অ্যান্সারগুলো দিয়ে দেবো। কারণ আজকে অনেকটা সময় ওই ব্যয় হয়ে গেছে টেকনিক্যাল ফল্টের জন্য। তাই যে অংশটুকু বাকি ছিল সেটা আমি পড়িয়ে দিলাম। পরের ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে, আর তখন আমি এই চ্যাপ্টারে কোশ্চেন অ্যান্সার বলে আলোচনা করে দেব, তারপর পরবর্তী চ্যাপ্টারে যাব। আর দুটো চ্যাপ্টার বাকি আছে, তাহলে কিন্তু আমাটির ভেপু শেষ। ঠিক আছে, আজ এই পর্যন্তই।